নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চরম কষ্টের বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। বৈজ্ঞানিক ব্যাখ্যা এই জন্য বলছি যে আমরা বৈজ্ঞানিক বিষয়কে যদি প্রাধান্য না দিই তাহলে বর্তমান সমাজ কোনো কিছু সেটা মান্যতা দেবে না। অ্যাকচুয়ালি মুনি ঋষিরা যা বলে গেছেন সেটা যে ভুল নয় সেটাই আমি প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা রাশির প্রত্যেকটা জাতক জাতিকা আমি কিংবা আপনি প্রত্যেকে দুঃখ পাবো। এমনকি ভগবান জন্মগ্রহণ করলেও তিনি দুঃখ পাবেন। অর্থাৎ ভগবান মানব রূপে যখন আসেন আমাদেরকে শিক্ষা দিতে, আমাদের সঙ্গেই যখন থাকে, তিনিও কিন্তু দুঃখ দুর্দশা সমস্ত কিছু ভোগ করেন। প্রশ্ন হচ্ছে, এই যে দ্বাদশ রাশিচক্র রয়েছে সেই প্রত্যেকটা রাশিচক্রেরই কিন্তু দুঃখ রয়েছে, প্রত্যেকটা রাশিচক্রের কিন্তু সৌভাগ্য রয়েছে, সুখ শান্তি আনন্দ রয়েছে, সব কিছু রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুর্ভাগ্যের পয়েন্ট বা আমরা যদি চরম কষ্টের মূল পয়েন্ট আমরা খুঁজে পাই তাহলে সেই দিকে যদি সচেতন হতে পারি তাহলে কিন্তু আমরা সুখ শান্তি আনন্দ পাবো। এইটাই খুঁজে বার করতে হবে। যেমন কি, রোগ যদি ধরা যায়, রোগ যদি নির্ণয় করা যায়, তার ওষুধ ডাক্তারবাবুরা দিতে পারেন, বা না থাকলেও সেটা কিন্তু আবিষ্কার করা যেতে পারে। ক্লিয়ার? এটাই তো আমরা দেখে এসেছি। অনুরূপভাবে আমরা যদি আমাদের এই রাশিচক্রের বিষয়গুলোকে, এখন তারা মুনি ঋষিদের আমরা পাবো না, কিন্তু তারা যেগুলো বলে গেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলে গেছেন, সেইগুলো নিয়ে যদি আমরা একটু বৈজ্ঞানিক লেভেলে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ক্ষতি কিসের, আমি সেই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। দেখুন, বৃশ্চিক রাশির উইক পয়েন্টটা কোথায়, কোথায় বৃশ্চিক রাশির ভুল ত্রুটিগুলো লুকিয়ে আছে, যে জায়গাটা আমরা সচেতন হতে পারলেই এই রাশির জাতক জাতিকারা ভালো থাকবে, এবং ভালো থাকার উপায়টা কি তার সার্বিক আমি কিন্তু আলোচনা করছি। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে বৃশ্চিক রাশির যে সিম্বল, এই সিম্বলে লুকিয়ে আছে এদের কষ্ট। খুব ভালো করে বুঝুন, সেই লেভেলের কষ্ট। যেমন সিম্বলগুলো এমনি এমনি মুনি ঋষিরা দেয়নি। একটি পুরুষ বৃশ্চিক, বৃশ্চিক বলতে কি আমরা যেটা জানি যে কাঁকড়া বিছে, ঠিক আছে, বিচ্ছু কাঁকড়া বিছে। এই কাঁকড়া বিছে যখন একটি পুরুষ কাঁকড়া বিছের সঙ্গে একটি মহিলা কাঁকড়া বিছে যখন মিলন বা রতিক্রিয়া করে, এই রতিক্রিয়ার পরই এদের মধ্যে শুরু হয়ে যায় দ্বন্দ্ব, অশান্তি, যুদ্ধ। যদি আমি ভুল বলে থাকি, আপনারা এই বৃশ্চিক বা আপনারা এই বিচ্ছু বা যেটাকে বলছে যে কাঁকড়া বিছে, এর লাইফ জীবন চক্রটা আপনারা একটুখানি পড়াশোনা করুন, তাহলে বৈজ্ঞানিক বিশ্লেষণটা আপনারা পেয়ে যাবেন। তাহলে কি দেখবেন যে সেখানে দেখা যায় যে একটি পুরুষ কাঁকড়া বিছের সঙ্গে একটা মহিলা কাঁকড়া বিছের যখন মিলন হয়, তখন মিলন হওয়ার পর তাদের মধ্যে দ্বন্দ্ব অশান্তি শুরু হয়ে যায়। অনুরূপভাবে একটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যখন একজন পার্টনারকে পায়, সেটা প্রেম ভালোবাসা বা হাজব্যান্ড ওয়াইফ যাই হোক না কেন, যখন তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তারপরে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব অশান্তি যুদ্ধ শুরু হয়ে যায়। এটা বাস্তব। কাঁকড়া বিছের এই জীবনচক্রের যদি আমরা আলোচনা করি, চক্রটা যদি আলোচনা করি, জীবন চক্রটা, জীবনশৈলীটা, তাহলে তো আমরা এখানে এর রহস্যটা খুঁজে পাচ্ছি, তাই নয় কি? এটা গেল একটা পয়েন্ট। তাহলে আমাদের কি দিকে সচেতন থাকতে হবে? আমাদের দেখতে হবে যে আমরা বৃশ্চিক, বিশেষ করে রাশির জাতক জাতিকা, অবশ্যই একটা পার্টনারকে পুরোপুরিভাবে তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে কোনো রকমের খুব বেশি গভীরে যাওয়া যাবে না। যদিও এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা অত্যন্ত সরল, এটা মাথায় রাখতে হবে, অত্যন্ত সরল মানসিকতার হয়ে থাকেন। এর জন্য এরা উজাড় করে অন্যজনকে, অর্থাৎ তার যে কাছের মানুষ যাকে পায়, সমস্ত কিছু উজাড় করে বলে ফেলে। এইখানে এদের একটা কিন্তু মানে সরলতাও কিন্তু মানুষকে বিপাকে ফেলে দেয়। তার দৃষ্টান্তই বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর একটা বিশেষ বিষয় রয়েছে, যেহেতু এটা মঙ্গলের জাতক জাতিকা, মঙ্গল অধিপতি, মঙ্গল মানে শক্তি, সাহস, তাই না? এর ফলে এদের মধ্যে একটা উগ্রতাও চলে আসে কখনো কখনো। বাহ্যিক দিক থেকে এরা বেশ কঠিন হয়ে থাকে, হয়তো কিছু দুম করে কিছু বলে দেয়, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে যায়। এই দুম করে যখন বলে দিল, এদের কথা থেকে শত্রু সৃষ্টি হয়ে যায়, বা কথা আপনজনেরাও ভুল বুঝে যান, যার ফলে কিন্তু এদেরকে অনেকে খারাপ একটা ভাবে যে ও রাগী, ও এরকম মাইন্ডের, না এই অতটা ভালো নয়। এই যে বিষয়টা কিন্তু খুব মন থেকে সরল হয়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত সরল, অত্যন্ত প্রেম ভালোবাসা, মানে কি বলবো, কাঙাল বলা যেতে পারে। প্রেম ভালোবাসা কাঙাল, কিন্তু এই জায়গাটা এরা পায় না। সেটা পারিবারিক, সেটা সামাজিকভাবে, সেটা মানসিক এবং সেটা শারীরিক, সার্বিক দিক দিয়ে এরা বঞ্চিত হয়ে থাকে প্রেম ভালোবাসা থেকে। বাট এই জায়গাটা কিন্তু এরা কাঙাল।
এখন প্রশ্ন হচ্ছে যে 2 নাম্বার যে ইস্যুটাকে আমি বলতে যাচ্ছিলাম, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই যে বৃশ্চিক রাশির তাদের যখন সন্তান হয়, অর্থাৎ এখানে বৃশ্চিক বলতে আমি কিন্তু ওই কাঁকড়া বীচের কথা বলছি। কাঁকড়া বীচের যখন প্রসব করলো, সেই কাঁকড়া বীজ অর্থাৎ যে সন্তানগুলো যারা থাকছে তাদেরকে কি করে মানুষ করা জানেন? দরকার পড়লে আপনারা একটুখানি সার্চ করে দেখুন এই বৃশ্চিকের জীবনচক্রী, জীবন প্রণালী, জীবনচক্র ইত্যাদি যাই বলুন না কেন, ভালো করে দেখার চেষ্টা করুন। দেখবেন ওখানে দেওয়া আছে যে সন্তান যারা, তারা পিঠের ওপরে থাকে, কাঁকড়া বীচের পিঠের ওপরে। আমি ডিপিতে আমি ছবি দিয়ে দেবো আমি আপনাদের স্ক্রিনে। এখানে দেখবেন যে কাঁকড়া বিছেগুলো তাদের সন্তানকে পিঠের উপরে রাখছে, এবং ওই সন্তানগুলোর খাবার কে হয় জানেন? ওই মা কাঁকড়া স্বয়ং পিঠের থেকে তারা রস আস্বাদন করে খায়, বড় হয়। যত বড় হতে থাকে সন্তানরা, তত কিন্তু ওই বৃশ্চিক মা মানে ওই বিচ্ছু, ঠিক আছে, বা ওই কাঁকড়া বিছে, তখন সে আস্তে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইটাই কিন্তু এদের জীবন প্রণালী। তাহলে আমরা কি জানতে পারছি? ভাবুন তো কিরকম দুর্দশাপূর্ণ এই বৃশ্চিক রাশির জীবন প্রণালী বা জীবনচক্রী, বা আমরা জীবন চক্র বলতে পারি। এই যে প্রসেসটা কতটা দুঃখ, কতটা কষ্ট। না পাচ্ছে দেখুন পার্টনার, তার থেকে একটা প্রেম ভালোবাসা বা পারিবারিক, মানসিক, সামাজিক কোথাও যেন দুর্ভাগ্য মনে করে এরা চলে আসে। এইটাই ভেবে আসে যে আমাদের লাইফে কিছু হবে না, কিন্তু এটা ভুল। এবার বলি, এবার ভুল কি? দেখুন, আমাদের প্রত্যেকের দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, সৌভাগ্য কিন্তু আছে। ভগবান আমাদেরকে সব দিয়েছে, কিন্তু খুঁজে নিতে হবে যে কোন জায়গা থেকে আমি রস আস্বাদন করব, ভালো কিছু অমৃত, আর কোন জায়গা থেকে দুঃখ জায়গাটাকে আমরা ঢাল দিয়ে এড়িয়ে যাব। কিভাবে? দেখুন, আমাদের শরীরে না বিষ আছে, খুব ভালো করে বলি, আমার আপনার সবার শরীরে বিষ আছে, প্রত্যেকটা প্রাণীর শরীরে কিন্তু বিষ আছে। এবার সমুদ্র মন্থনের কথা যদি আমরা জানি, দেখবেন সমুদ্রের জল তো নোনা, যদিও ওটাকে ক্ষীরসাগর বলা হয়েছে, সেটা পরবর্তী কথা, আমি যাচ্ছি না। কিন্তু ভাবুন তো সমুদ্র মন্থন, যেখানে যে সমুদ্র জল আমরা পান করতে পারবো না, এইবার সেই সমুদ্র মন্থনের মাধ্যমে কিন্তু অমৃত। অনুরূপভাবে আমাদের দেহে যে বিষ রয়েছে, সেই বিষ আমরা বিষটাকে না নিয়ে অমৃত নিতে পারি, তবে কিন্তু মন্থন করতে হবে। এই মন্থন ক্রিয়া না করলে কিন্তু হবে না। এই দেহ মনের মন্থন ক্রিয়া হচ্ছে প্রাণায়াম মন্থন ক্রিয়া। আমরা যদি প্রাণায়াম করতে পারি, তাহলে আমাদের দেহের যে বিষ সেটা নষ্ট হয়ে গিয়ে সেখান থেকে অমৃত আমরা কিন্তু আস্বাদন করতে পারবো, শারীরিক এবং মানসিক দিক থেকে। এবং সর্বোপরি আমরা গ্রহ দোষ প্রতিকার, গ্রহ কোপানল থেকে বাঁচবো। দায়িত্ব নিয়ে বলতে পারি, পতঞ্জলি যোগ দর্শনে এই কথাগুলো বলেছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্ট যোগাঙ্গের মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি, জীবনশৈলীকে এগিয়ে নিয়ে যেতে পারি, ডেফিনেটলি আমরা ভালো থাকবো। গ্রহদোষ প্রতিকারের সব থেকে বড় একটা পাঠ হচ্ছে অষ্ট যোগাঙ্গ। বিশ্বাস না হলে দর্শনে, ভারতীয় দর্শনে পাঠ খুলুন, সেখানে যোগ দর্শনে যান, যোগ দর্শন থেকে আপনারা এটা পড়ে নেবেন। ক্লিয়ার? থার্ড, এইবার বলবো একটা রেমেডি, বেস্ট রেমেডি। দেখুন, একটা কথা ঠিক, যে যদি একজন জাতক বা জাতিকার, ঠিক আছে, জাতক বা জাতিকার যদি তার যে লগ্ন চার্ট, যে মুহূর্তে জন্মগ্রহণ করছে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে যদি একটা সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলি, অবশ্যই ভালো থাকা যায়। এর ওপর দিয়ে কিন্তু কিচ্ছু হতে পারে না। তার মানে এই নয় 10-5টা আংটি পরে নেওয়া। আমি অনেককে দেখেছি 2 হাতে ভর্তি আংটি, কই আমাকে কই 2 হাতে ভর্তি তো আংটি নেই, আছে? নেই, দেহও নেই, সত্যিই নেই। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, নেই। আমার সঙ্গে যারা মেশেন তারা ভালো করে জানেন, সারা অঙ্গে কিচ্ছু খুঁজে পাবেন না। হ্যাঁ, এইটা পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে বিপত্রায়ী ধাগা, এর বেশি কিছু নয়। তাহলে যদি রত্ন ফল প্রদান করেন, আমি সেটা বলবো না, করে খুব কম, 50% ধরুন। আর বহুমূল্য রত্ন দরকার নেই। তাবিজ মাদুলির কথা, কবচ তো ছেড়েই দিলাম, তাবিজ মাদুলি কবচের কথা মানে এখন আর এসবের আসবেই না, কারণ সেই ধরনের ব্যক্তি আর নেই। এই জিনিস যে হয় না ভালো তা বলছি না, আছে অবশ্যই, প্রাচীন শাস্ত্রের উল্লেখ আছে, কিন্তু তার জন্য সাত্ত্বিক পুরুষ হতে হবে, যা এই কলিযুগে খুব হাতে গোনা, খুঁজে পাবেন না।
এবার রত্ন, রত্ন বললাম বহুমূল্য, একটা রত্নের দাম প্রচুর, দরকার নেই। আপনার টাকা ব্যয় করবেন না। যখন আপনার বিপদ হবে তখন আপনি কারোর কাছে হাত পেতে পাবেন না। কেউ কাউকে হেল্প করে না দুনিয়াতে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার যখন খারাপ সময় গেছে কেউ হেল্প করেনি, ঠিক আছে? তাই আমি আপনাদের বলছি কোনো টাকা ব্যয় করতে যাবেন না। যদি করতে হয় বেশি মূল্য ব্যয় করবেন না। প্রতিকার যে হয় না তা নয়। এমন অনেক দ্রব্য আছে যেগুলো খুব অল্প দাম, খুব চিপ রেট আপনার আশেপাশে রয়েছে। কাঁচামাল আমি যাকে বলি এক কথায়, মানে ধরুন একটা হোটেলে গেছেন, আপনি খেতে গেছেন, আপনাকে দেখবেন অনেক সুন্দর খাবার তারা সার্ভিস দেবে, বেশি টাকা নেবে, তাই না? কিন্তু সেই জিনিসটাই যদি আপনি বিভিন্ন রকম কাঁচামাল সংগ্রহ করে বাজার থেকে এনে বাড়িতে খান, তার দাম অনেক কম এবং পরিবারে অনেকে সবাই মিলে খাওয়া যাবে। অনুরূপভাবে এমন কিছু উপাদান কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, কিছু খাবার, কিছু পোশাক, কিছু দ্রব্য যেগুলোর রেট একদম কম। হয়তো অনেকে জানে, কিন্তু জানলেও সেগুলো বলে না, হয়তো ব্যবসার কারণে। যাই হোক, অ্যাস্ট্রোলজিটা ব্যবসা করলে হবে না, অ্যাস্ট্রোলজি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমার একটা চিন্তা ভাবনা রয়েছে যে আমি চাইবো এমন একটা দিন আসবে যে এই ভারতীয় দর্শন জ্যোতিষ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে। সবাই নিজে নিজে এই জ্যোতিষ শাস্ত্রটাকে চিনবে, জানবে এবং তার দ্বারা যে প্রতিকার রয়েছে সেটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং আর একটা কথা বলি, যেটা বলতে যাচ্ছিলাম, যে আপনাদের রেমেডির মধ্যে মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি ঘর, এবং দেখুন এখন আমি যদি বলি শনি ঢাইয়া চলছে, তাহলে শনির সব থেকে ভালো রেমেডি হচ্ছে, শনি দেখুন কর্মফল প্রদান করে, তাহলে এই কর্মফল থেকে বাঁচার সব থেকে ভালো রেমেডি কি হতে পারে? একাদশী মহাব্রত করুন, একাদশী মহাব্রত, ঠিক আছে? আর একটা সব থেকে বেস্ট রেমেডি, বিশ্বাস করুন বা না করুন, ঠিক আছে, সেটা হচ্ছে স্বয়ং মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে হরিনাম। হরিনাম করলে আমাদের সমস্ত যে গ্রহ কোপানল রয়েছে, দরকার পড়লে মহাপ্রভুর যে গ্রন্থগুলো আপনারা পড়ার চেষ্টা করুন, সেখানেও কিন্তু তিনি গ্রহ কোপানলের কথা বলে গেছেন। এবং মহাপ্রভুর স্বয়ং তার সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল, এই জ্যোতিষশাস্ত্র ভুল নয়। তাহলে কি করবেন? আপনারা হরিনাম করতে পারেন। এমনটাও রয়েছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো, এই মন্ত্রটা জপ করতে পারেন। তবে এই মন্ত্র জপ করতে গেলে নিরামিষ খেতে হবে। আর যদি মনে করেন যে না, আমি যেদিন যেদিন নিরামিষ খাবো, বিশেষ করে আমি বলবো মঙ্গল, বৃহস্পতি, শনি নিরামিষ খান, আর হচ্ছে এই মন্ত্রটা কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্র জপ করুন। আর যেদিনকে নিরামিষ খাবেন না সেদিনকে এই মন্ত্র জপ করবেন না। তবে প্রত্যেক দিন কিন্তু অবশ্যই হরিনাম জপ করতে পারেন, কিছু অল্প সময় সকালে ঘুম থেকে উঠে কিংবা ঘুমাতে যাওয়ার সময়। আর বজরংবলীর উপাসনা করুন। শনি মঙ্গলবার নিরামিষ খান, বজরংবলীর উপাসনা রাত্রেবেলায়, সন্ধ্যেবেলায় হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ অনেকে আছে প্রতিদিন করেন, এটা ভুল করেন, কারণ আমিষ খেয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন না, কারণ তিনি ব্রহ্মচারী, এটা মাথায় রাখবেন।